যুবদলের সভাপতি মুনিম মুন্না উনি বলছেন যে এই ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নাকি শেখ হাসিনাকে হার মানিয়েছে। ভাই উনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এত সুইপিং কমেন্ট কিভাবে কয় না আমি এটা বুঝতে পারি না। হাসিনার ইলেকশনে ইঞ্জিনিয়ারিং কি ছিল? রাতের ভোট। তো সেটা কি এটা হারাই দিল? মানে বলার সময় তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত। যে মানে আমি সরি আমার মানে ওয়ার্ড হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি খুব বিরক্ত হয়েছি ওনার কথাতে। তো এইটা করতে যাইয়া সে তো হাসিনাকে উপরে উঠাচ্ছে। হাসিনার ইঞ্জিনিয়ারিং, হাসিনা যে ইঞ্জিনিয়ারিং করছে ভাই এটা তো তুলনাহীন। এটা কেউ চিন্তাও করতে পারে না। সে 2014-তে সে কী করছে, 2018-তে কী করছে, 2024-এ কী করছে, এটা তো মানে এটা ইলেকশন ইতিহাসে লেখা থাকবে যে এইভাবেও করা যায়। তো তাই ওইটাকে হার বানাই দিল। এটা কী রে ভাই? শুনেন, ইলেকশন হয়েছে, কেউ হারবে কেউ জিতবে, খুব স্বাভাবিক। স্ট্র্যাটেজিক্যালি আপনি কৌশলগতভাবে আপনি হেরে গেছেন। আপনার ওদের যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশনের কাছে আপনি হেরে গেছেন। আপনি বলতেছেন যে ছাত্রলীগের লোকজন ওদেরকে যে ভোট দিছে, হ্যাঁ দিছে, তা আপনাদের দিল না কেন? ছাত্রলীগের যে ভোটারটা ওখানে আছে, যে লোকটা ছাত্রলীগকে ভোট দেয়, সে লোকটাকে আপনি তার মন জয় করতে পারলেন না কেন? সে তো ভোটার। কিন্তু এটা তো আবার ভিন্ন রকম দেখছি। জগন্নাথ যে হলটা রয়েছে সেই হলে তো মাত্র 10টি সিট পেয়েছে যিনি ভিপি হয়েছে। ছাত্রলীগের সেখানে ছাত্রদল তো 1100 বেশি পেয়েছে। ছাত্রলীগের জগন্নাথ হলে ছাত্রলীগ তাদের ইমান খুব শক্ত, এই জন্য হয়তো হইতে পারে না। এমনি ফান করলাম। ওখানে অন্য কারণ আছে। ওখানে ছাত্রলীগের কতগুলি বিষয় আছে ভাই। আমি বলি ওখানে প্রচুর এটা হিন্দু অধ্যুষিত এলাকা। তারপরে ওখানকার ছাত্রদলের যে ভিপি, ওখানকার যে সভাপতি, সে ওই হলের, সে হিসেবে একটা প্রভাব ছিল। কিন্তু অন্য অন্য হলগুলোতে কী হয়েছে আপনাকে এটা বুঝতে হবে। আমি বলি আপনাকে, শুনেন, জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে পড়েছে, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। আমি আপনাকে যদি সময় থাকে আমি একটু এটা ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো কি, আপনি যতগুলি জায়গা বাংলা মানে আওয়ামী লীগের 15 বছর, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা কিন্তু দৌড়ের উপরে ছিল। এক একজন নামে 15টা 20টা করে মামলা ছিল। অনেকে বাড়িতে এলাকায় থাকতেও পারতো না। আমি অনেক লোককে চিনি এরকম। কেরানীগঞ্জের এক বিএনপির এক লিডারকে আমি চিনি, সে প্রথমত মা মারা গেছে, জানাজায় যাইতে পারে নাই এই কামরুল সাহেবের জন্য। এগুলি ছিল রিয়েলিটি। এখন যেই মাত্র হাসিনা চলে গেল, আওয়ামী লীগের পতন ঘটলো, এখন আপনি যদি ওই কাজটাই আবার করতে চান তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি থাকলো? একই নেগেটিভ দাঁড় করানো। এই জিনিসটা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এবং যত জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি খোঁজ দিয়ে দেখেন তার 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির লোকজন। এখন যারা ছাত্রলীগের এখানে ভোটার ছিল, ছাত্রলীগের ভোটাররা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বংশানুক্রমিক ভোটার, মানে বাবা আওয়ামী লীগ করে, দাদা আওয়ামী লীগ করতো, বড় ভাই যুবলীগ করে, এরাই কিন্তু। তো ওরা যারা এখানে ভোট দিতে আসছে, ছাত্রলীগের যে ছেলেটা, সে দেখছে যে আমার বাবা, চাচা, মামা, ফুপু, ফুপা অথবা ভাই, এরা তো দৌড়ের উপরে আছে। কাদের কারণে? এই বিএনপির লোকগুলির কারণে। তো তাদেরকে তো আমরা ভোট দিব না। একদম খুব সহজ ভাষায় তারা কিন্তু নিজেদের সুবিধাটা বুঝছে। এখানে কিন্তু দলীয় আদর্শ কিচ্ছু তারা চিন্তা করে নাই। তারা সুবিধাটা বুঝছে যে কাদেরকে দিলে আমি সুবিধাজনক অবস্থা থাকতে পারবো ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে। এই জিনিসটা একটা কারণ ছিল। আরেকটা রাজনীতি এখানে ছিল। সেই রাজনীতিটা হলো ছাত্রলীগের বিষয়ে এই সাধারণ স্টুডেন্টদের, মানে ওটা বললাম আমি ছাত্রলীগের ভোটটা কী করে আসলো এখানে। আর সাধারণ স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক ছিল ছাত্রলীগ নিয়ে। সেটা কি? ওদের গণরুমের আতঙ্ক। আরেকটা যেমন পরীক্ষার আগের দিন মিছিল করতে হবে, আসো মিছিল করো, কোনো উপায় ছিল না কিন্তু। তো এই সমস্ত কারণে তারা কিন্তু বিরক্ত ছিল। কিন্তু আপনি ভাবেন তো এই বিরক্তিটা কার উপর ছিল? কেবল ওদের ছাত্রলীগের উপর না, কিন্তু সরকারি দলের ছাত্র সংগঠনের উপর। ওটা যদি সরকারি দল না হইতো তাহলে তারা কিন্তু গণরুম করতে পারতো না। তো ওই যে ধারণাটা, এখন কি হয়েছে, বিএনপি লিডার, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যে সবাই যেন ভেবেই নিয়েছে, ধরেই নিয়েছে খালি ফেব্রুয়ারি মাসটা আসতে বাকি, তারপরে যারা সরকার। তখন যদি এরা সরকার হয় তাহলে ছাত্রদল কি? সরকারি দলের ছাত্র সংগঠন। তখন সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতিও কাজ করতে পারে বলে আমার ধারণা, যে তাহলে তো আবার সেই সরকারি দলের ছাত্র সংগঠন যদি থাকে এখানে, আবার কি আমরা সেই একই রকম অবস্থায় পড়ে যাব? এই ভীতিজনিত কারণেও কিন্তু তারা সরকারি দলকে
অ্যাভয়েড করতে চেয়েছি। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। আমরা তো ইতিহাসের ডাকসুর প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত কোনো সরকারি দলের রাজনৈতিক কোনো দলের ছাত্র সংগঠন যে ডাকসুতে এসে বিজয়ী হয়েছে এরকম তো আমরা দেখি। গতবারই তো আপনার একমাত্র ভিপি ছাড়া সবাই তো ভিপি আর সমাজ কল্যাণ ছাড়া নুরু এবং আক্তার ছাড়া সবাই তো ছাত্রলীগের ছিল। কিন্তু ভিপি থেকে একদম অ্যান্টি সর্বোচ্চ পদে এস্টাবলিশমেন্ট ছিল, সরকারের তখন ছিল না। না আপনি এটা তো ছিল না। তো ওই জায়গাটা কিন্তু একটা ভীতি কাজ করেছে। আমি যেটা বলতেছি দেখেন, এর অন্য আরো অনেকগুলো ঘটনা আছে, পরে আলোচনা হবে, উনি তো বলবেন, তারপরে অন্য বিষয় বলতে পারবো। এইটাও কিন্তু সাধারণ স্টুডেন্টদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রেশার ছিল যে আমরা আবার সরকারি দলকে চাই না। জি, এটাই। ডাকসুতে যে অব্যবস্থাপনা দেখছি আমরা, এটা নিয়ে কি বলবেন? শুনেন, জাকসুটার আমি এক কথাই বলি, এগুলো হলো কতগুলি আনারি হাতে পড়া একটা গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজ যখন আনারি লোকের হাতে পড়ে, যা হয় জাকসুতে তাই হয়েছে। দেখেন ওখানে মাত্র 11,000 ভোট, 11,000 প্লাস 700 সামথিং। হ্যাঁ, 11,000 ভোট আপনি 3 দিনেও গুণে শেষ করতে পারতেছেন না। আপনাদের ব্যালট পেপার কি ঢাকার চেয়ে বেশি ছিল? ঢাকা ব্যালট হয়েছিল আপনার জাকসুতে 3 পৃষ্ঠা, আর এখানে ছিল 6 পৃষ্ঠা। মেশিন ছাড়া হাতে গোনা হচ্ছে। হাতে গোনা। তো হাতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আগে হয় নাই, হাতে গোনা হয় না ইলেকশন। জি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ডাকসু ইলেকশনে ভোট দিছি। আচ্ছা, আমার মনে হয় না খুব বেশি লোক এটা পারছে, আমি দিয়েছি। তো ওই সময় তো ভোট এক রাতেই হয়ে যেত। তখনও স্টুডেন্ট কিন্তু জাহাঙ্গীরনগরে এখনকার চেয়ে বেশি ছিল। আমি যখন প্রথমবার দিই তখনও ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল প্রায় 18-19,000 প্রথমবার যখন আমি দিয়ে। তারপর তো ধীরে ধীরে এটা গ্র্যাজুয়ালি বাড়ছে। তো তখন কেমন করে করছে বিষয়টা হলো কি, জাহাঙ্গীরনগরে আমি বলি, ওরা মেশিনে প্রথম করবে বলে ঠিক করছে, করার পর মেশিনটা হয় নাই। তারা আসলে ম্যানুয়ালি ঘোরার জন্য কোনো প্রস্তুতি তাদের ছিল না। তো আপনি এর উপরে বড় কাজ করবেন, আপনি একটা সেকেন্ড অপশন থাকবে না, আপনি একটা অল্টারনেটিভ। সবাই তো বলে ভাই প্ল্যান বি, প্ল্যান এ বলে, আপনার একটা অল্টারনেটিভ অল্টারনেটিভ একটা প্রিপারেশন থাকবে না আপনার। ভাই এখানে যেটা হয়েছে সেটা আমি বলি, ভেতরে কিছু লোকজন আমাদের আছে এখানে জাকসুতে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন যিনি ভিসি আছেন, এই বিএনপির মধ্যে 2টা গ্রুপিং আছে। আচ্ছা, এই শিক্ষকদের মধ্যে বিএনপির 2 গ্রুপ, আর ভিসির গ্রুপটা আছে। আর এক যে গ্রুপ আছে, তারা মোটামুটি প্ল্যান করে পড়ছে যে এই ভিসিকে ব্যর্থ প্রমাণ করতে হবে। এখন এই ব্যর্থ প্রমাণ করতে যায়নি, এমন ব্যর্থতাই হয়েছে। এখন তো একটা টিচার মারা গেছে ভাই, এটা কিন্তু ইয়ার কি ফাজলামি না কিন্তু। জি জি, জীবনে কখনো শুনছেন যে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে যে টিচারের মৃত্যু হয়েছে? আমি জীবনে শুনি নাই ভাই। এইটা ওরা দেখাইছে কিন্তু দলীয় অন্তর্কন্দলের মাধ্যমে। খবর রাখি, তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তাকে গার্ড পাঠিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এগুলি কি ভাই? মানে বললাম তো, একদম আনারি কিছু লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে যা হয়, এখানেও তাই হয়েছে। এবং যারা এগুলো করেছে তারা নতুন সরকার আসলে পরে দেখেন না কি করে, তারা এসে তখন আবার ভিসি হবো। ভাই এই জিনিসগুলো বাদ দিতে হবে। এগুলো জানো কি, এগুলি খুবই প্রচলিত এবং সাধারণ মানুষ, মানে সেন্সেবল মানুষ কর্তৃক একদম প্রত্যাখ্যাত সিস্টেম। সেন্সেবল মানুষ এই সমস্ত জিনিস পছন্দ করে না। আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কথা বলি, তাহলে বুঝবেন। আপনি আমাকে যেটা আমার খারাপ লাগছে, এই যে বিএনপি সেন্ট্রাল লিডাররা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতেছে। ডাক্তার জাহিদ বলছেন আজকে, এজেডএম জাহিদ হোসেন, উনি তো ওনাদের স্থায়ী কমিটির মেম্বার, উনি আজকে বলছেন যে এই নির্বাচন নাকি কারচুপি হয়েছে। আমি ওনার মতো একজন সেন্সিবল লোকের কাছ থেকে এরকম সুইপিং একটা কমেন্ট আমি আশা করি নাই। ভাই আপনি ঠিক আছে হয়েছে কারচুপি মানলাম, একটা প্রমাণ দেন, একটা প্রমাণ নিয়ে আসতে বলতেন যে আমার কাছে এই প্রমাণ আছে, এই প্রমাণে প্রমাণিত হয় যে ঢাকা ইউনিভার্সিটি ভোটের ডিফারেন্স 3 গুণ হতে পারে। দেন আপনি। শুনেন, ভাত খাইতে বসলে না 2-1টা ভাত প্লেট থেকে এদিক ওদিক পরে, ওই 2-1টা ভাত পরে বলে আপনি বলতে পারবেন না যে ও তো ভাত খাইতে পারে না, খালি ভাত খালি ছড়ায় আর ছিটায়। এটা ওইটা না রে ভাই। তো এই নির্বাচনে কিছু টুকটাক হতে পারে, কিন্তু আমি বলছি না হয় না, কিন্তু এই টুকটাক দিয়ে 3 গুণ ভোট প্রাপ্তির বিষয়টাকে, গ্যাপটাকে জাস্টিফাই করা যায় না ভাই। না ভাই, বললাম তো বেসিক কথাটা কি, বটম লাইনটা কি, আপনি হারছেন ভাই, এবং হারার পর আপনি এই হারা থেকে যে শিক্ষা নেবেন, আত্ম উপলব্ধি আপনার মধ্যে তৈরি হবে যে আমি কেন হারলাম, আমার ঘাটতিটা কোথায়, খামতিটা কোথায়। এটা যদি আপনি শিক্ষা নেওয়ার চেষ্টা না করেন, এবং শিক্ষা নিবে না কেন জানেন,
নিবে না হলো ওই সেন্ট্রাল লিডাররা যখন বলে যে এখানে কারচুপি হয়েছে, তখন এরাও বলবে। এখন যদি ছাত্রদলের একজন, আমি তো মনে করি ছাত্রদলের যে জিএস ক্যান্ডিডেট, ও তো ভয় পাচ্ছে, এখন ও তো পরের দিনই তো এটা স্বীকার করে নিছে হারটাকে। এখন ও কবে ধরে তোমার সেন্ট্রাল লিডার স্বীকার করে নাই, তুমি স্বীকার করলা কেন? তার মানে তুমি দলের যে পলিসি তার সঙ্গে তুমি নাই। তো এটা তো হলো না রে ভাই। এদেরকে গণতন্ত্রটা শিখানো পারা অদ্ভুত আমাদের পলিটিক্স চলে। একবার হারলে বলে সূক্ষ্ম কারচুপি, আর একবার হারলে বলে স্থূল কারচুপি, এগুলি চলছে। মাসুদ ভাই, অনেকে আবার এই বিষয়ে বলছেন যে স্বাধীনতার পর থেকে যেই ধরনের রাজনৈতিক চর্চাটা হয়েছে, এইটার প্রতি এখনকার যে তরুণ প্রজন্ম তারা আগ্রহটা হারিয়ে ফেলেছে। অবশ্যই হারিয়েছে। আপনি কি একদম আমি একমত ভাই। শুনেন ভাই, আমি বলি আপনাকে, আমারও এরকম বয়স্ক ছেলে মেয়েরা আছে, ওদের কথা অনেক সময় আমরা বুঝি না। কেন বুঝি না? ওরা কিন্তু প্রতিদিন কিন্তু কানেক্টেড, সারা দুনিয়ার সঙ্গে তারা কানেক্টেড। আমরা কানেক্টেড হইতে ভয় পাই। যখন আমাদেরকে বলে বাবা এটা শিখো, আমরা ভয় পাই যে না আমি যাবো না ওটার মধ্যে, কারণ আমি তো বিরাট জ্ঞানী মনে করি নিজেরে। এই হলো এই সমস্যাটা। এরা আপনার কথা শুনবে না, কারণ ওরা তো জানে যে প্রকৃত বাস্তবতাটা কি। নির্বাচন হয়েছে, নির্বাচনে আপনি হারছেন, স্বীকার করে নিবেন পরাজয়। এইটাই হলো সারা দুনিয়ার একটা ভদ্রতা। আপনি বলতে, আপনার নেতারা বলতেছে না এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এইটা বললেও বাচ্চারা কি শিখবে? বাচ্চারা শিখবে এটা যে এই নেতাকে মানা যাবে না, এটা শিখবে। তো এটা তো কোনো ভালো কথা না রে ভাই। আমি বলছি কি যে ইলেকশনে যে ডেমোক্রেসি যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা থাকতে ভাই, সবসময় কি আপনি জিতবেন? আপনি কখনো হারবেন না। আপনার উচিত ছিল যে এই হার থেকে আমি শিক্ষা নিয়ে আগামীতে কিভাবে আমরা এর চেয়েও ভালো কিছু করতে পারি। দেখেন, আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে। ছোট্ট করে জি, শিবির সম্পর্কে একটা ধারণা মানুষের ছিল, শিবিরে রক কাটে, অমুক করে তমুক করে ছিল। এবং যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা আমরাও মনে করতাম যে ওরা রক কাটে, এবং রক কাটতো অনেক। আমার পরিচিত অনেক ছেলে আছে যাদের দিকে রক টক কাটা গেছে, একজন হাত কাটা গেছে, শিবিরেই কাটছে। এটা ছিল, বাট সেটা তো ছিল, একটা সময় ছিল। সময় তো চেঞ্জ। আমি এই সময়ে এই ডাকসুর যে আপনার যারা যারা পাস করছে, সাদিক কায়েম বলেন, ফরহাদ বলেন, এদের যে সমস্ত কাজ কারবার দেখতেছি গত 2-3 দিনে, আমি তো মনে করছি এরা তো এখন আসলে কি বলবো আপনাকে, সমাজ কল্যাণমূলক কাজে দিয়ে কিন্তু তারা কিন্তু ঝুঁকে পড়ছে। মানে ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে এখন। ওরা বলতেছে কি, ওরা হলে হলে ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে। অন্যায়টা কি হয়েছে ভাই? অন্যায়টা কি যদি কেউ দেয়, অন্যায়টা কোথায় এরা বুঝান না। আমি তারা কি করছে? নুরুর সঙ্গে দেখা করছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করছে, মান্না ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। মান্না ভাই আপনার কাছে কেমন লাগছে? বুদ্ধিজীবী কবরস্থানে জিয়ারত করেছে, জিয়ারত করে মান্না ভাই আমার কাছে ভালো লাগছে। ওরা আমার কাছে এসে বলছে যে আপনারা একসময় ছিলেন, আমরা দিচ্ছি, আপনারা আমাদের বুদ্ধি দিবেন, হেল্প করবেন। এই যে মানসিকতাটা ভাই, আপনি কি, আমি শিবির করি না ভাই, আমি জীবনে শিবির করি নাই। তাই বলে কি একটা ভালো কাজ শিবির করছে বলে এটা খারাপ হয়ে যাবে? এটা কোনো কথা নাকি ভাই? সেন্সিবল হয়ে যাবে মানুষকে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আমরা ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির আপনার কাছে একটু আসি। বলি আপনি যদি মাসুদ কামাল ভাইয়ের কোনো কথার না, আমি গালিব সাহেবের কথাও বলবো, মাসুদ কামাল সাহেবের কথা। যে পাশাপাশি আমি একটু প্রশ্ন দিয়ে রাখি, ডাকসু এবং ডাকসু নির্বাচনের কোয়ালিটির জায়গা থেকে যদি আপনার কাছে কি মনে হয়েছে দুটো নির্বাচনের? এটা প্রশ্নতেও আসবো, তার আগে বলি গালিব সাহেব যেটা বললেন যে আমি যেটা বলেছি খুব শ্যালো মনে হয়েছে, হতে পারে, কিন্তু আমি যে পার্সপেক্টিভে বলেছি আমার মনে হয় গালিব সাহেব সেটা বুঝে উঠতে পারেননি। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি এখানে, মাসুদ ভাইও যেটা বললেন যে হেরে গেছেন মেনে নিতে কি, মুন্না বলেছেন, জাহিদ সাহেব বলেছেন, তা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই কি বলেছেন? ওইটা বলছেন না কেন? মুন্নার কথা আপনার প্রাধান্য পাচ্ছে, উনি যুব দলের সভাপতি। ডক্টর জাহিদ হোসেনের রুমিন ফারহানা টক শোতে বলেছেন কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যখন বললেন যে বিজয়ীদেরকে আমরা শুভেচ্ছা জানাই, সেটা বলছেন না কেন? আমরা সেই কথা বলছি না। হেরেছে, কারচুপিও হয়েছে, অনিয়মও হয়েছে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে, ভোটের ডিফারেন্সও আছে, এখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে। কিন্তু আমি যেই কথাটা বলার চেষ্টা করেছি এবং এখনও করছি, ভবিষ্যতেও করব, সেটা হচ্ছে যে এই যে গালিব সাহেব বললেন যে জুলাইয়ের আন্দোলনের ক্রেডিট নেতৃত্ব শিবিরকে দেওয়া হয়েছে, মেবি ছাত্রদল কিছুই পায় নাই, ভোটে হেরে গিয়ে কি তার মানে তাদের কোনো ইয়েই ছিল না, কন্ট্রিবিউশনই ছিল না? প্রাইভেট ইউনিভার্সিটির ওদের কি হবে?
এনসিপির কি হলো, সব তাহলে কি ছাত্র শিবির নিয়ে গেল ডাকসু জিতে? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। সো দিস আর্গুমেন্ট ইজ, আই ডু নট অ্যাকসেপ্ট ইট। প্লাস এই যে গুপ্ত রাজনীতির কথা, এটা কিন্তু এই 17 বছরের আওয়ামী লীগের এই ইয়ের পরেই, 5ই আগস্টের পরেই আমরা সবাই জানতে পারলাম যে উমুকে ছাত্র শিবির, উমুকে ছাত্র শিবির। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা কেউ অস্বীকার করতে যদি করেন তাহলে আমি দুঃখ পাবো। 17 বছরের আগে বিএনপির সঙ্গে জামাত একমত হয়েছে, জোট করেছে, তখনকার নেতৃবৃন্দ এক। আমি এই 17 বছরের কথাই যদি বলি, আমি জামাতকে কোথাও দেখি নাই, সত্য কথা বলতে আমার চোখে পড়ে নাই। এটা আমার ল্যাকিংস থাকতে পারে, হতে পারে। তারা কোথায় থাকবে? তারা তো অলরেডি ফাঁসির কাজটায় ঝুলছেন। না না, নেতৃবৃন্দদের কথা বলছি আমি। ফাঁসির কাছে তো আরমানও গেছে, মানে আমাদের মীর কাসেমের ছেলে। আরমান তো আয়নাঘরে ছিলেন। আয়নাঘরে ছিলেন। আরমান তো আমার স্কুলের ছোট ভাই, আই নো হিম ভেরি ক্লোজলি। ঠিক আছে, আমার এরকম ছোট ভাই, বড় ভাই, এরকম অনেকেই আছে যাদেরকে আমি চিনি। কিন্তু আমি যেটা বলছি যে ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন, রাস্তায় ছিলেন, কারা কি, এরকম আমার ল্যাকিংস থাকতে পারে, বাট আমি বলতে পারবো না। আমি টক শোতে কোনো সময় এসে দেখিনি যে বিএনপির কাজ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ এবং ওই তখনকার আওয়ামী মিডিয়ার সাথে তর্কে বিতর্কে জড়িয়েছে, আমি পাইনি। সেই জায়গা থেকে আমি বলছি। তারপরে 5ই আগস্টের পরে দেখলাম যে ছাত্রলীগের ভিতর থেকেই ছাত্র শিবির বের হলো, ওইসব জায়গাটাতেই আমার প্রশ্ন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন একটা জায়গায় আমরা স্থির, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে, পলিটিক্যাল আইডিওলজিতে আমাদের আগের যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল, বাঙালিয়ানা এবং বাংলাদেশি, আমরা কিন্তু এখন মোটামুটি একটা জায়গায় স্থির এসেছি যে না, আমরা সবাই বাংলাদেশি। কনস্টিটিউশনে যেরকম বাঙালি আগে এবং বাংলাদেশিদেরকে প্রায় সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো করে রেখেছিল, যে না, বাংলাদেশি রাজনীতিতে আমরা এসেছি, এইটা এখন সার্বভৌমত্বের রাজনীতিতে আমরা এসেছি। এই জায়গাটার থেকে আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেটার বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকতে পারে, সব কিছু থাকতে পারে। শিবির জিতেছে, শিবিরের নামে জিতে নাই। আমি যে জায়গাটায় আমার পার্সোনাল, মানে আমার ইয়েটা হলো যে ভাই, ওয়াই ডোন্ট ইউ ওপেন আপ, ওয়াই ডোন্ট ইউ সে ইট লাউড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, কী চান, কী করতে চান, কী করবেন। মানে ফর মি এটা আমার বলতে পারেন লেখুনা, আমাকে আমার কথা শ্যালো মনে হতে পারে, বাট আপনারা এখন তো ধরতে গেলে আওয়ামী লীগ নাই, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপির আর কয়টা ভোট আছে, বা অন্যান্য ছোটো ছোটো দলের আর কয়টা ভোট আছে। তা আপনারা পিআর চান, আপনারা ইলেকশনে এসে চেঞ্জ করে নেন, পিআরে চলে যান। এরকম অনেক কিছু আছে যেগুলা জামাতের কি, মানে ইলেকশনে জিতলে ওনারা কি করবেন। ওনারা তো দে হ্যাভ কাম আউট অ্যাজ এ ভেরি স্ট্রং কন্টেন্ডার, যেটা একটা সবাই ধারণা করে নিয়েছিল যে বিএনপি বোধহয় চলে আসতেছে, যেটা আমাদের নেতা কোনো সময় বলে নাই। আমাদের নেতা সবসময় আমাদেরকে ওয়ার্নিংয়ে দিয়ে রেখেছে, এবং বিএনপি একমাত্র দল যখন চাঁদাবাজি করেছে তখন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং এই যে দেখলাম যে জাতীয় পার্টি এবং বিএনপি থেকে কিছু দল জামাতে জয়েন করেছে, এর মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাও জামাতে জয়েন করেছে দেখলাম। তো আমি জাস্ট পার্সোনালি জানতে চাই, বুঝতে চাই যে আসলে আপনারা, শিবির জিতেছে, জামাত গভর্নমেন্ট ফর্ম করবে, বিএনপি আসবে না, বিএনপি হেরে যাবে, জামাত ইজ কামিং ভেরি স্ট্রংলি। জামাত করবেটা কি? জামাতের হোয়াট ইজ দি আইডিওলজি, ইসলামিক আইডিওলজি, নিশ্চয়ই জামাত সেটা ক্লিয়ার করবে, নিশ্চয়ই ইসলামিক জামাত সেটা আইডিওলজি ক্লিয়ার যদি করবে। সেটা আছেন, তাহলে ওনারা করবেনটা কি, সেই জায়গাটা আমি স্পষ্ট না। সেই জায়গাটা স্পষ্ট হলে যদি আমি দেখি যে না, দেয়ার আইডিওলজি ইজ বেটার, এমন হতে পারে যে আমিও বিএনপি ছেড়ে জামাতে জয়েন করতে পারি। বাট আই এম নট ক্লিয়ার। আমি জানি আমি কেন আওয়ামী লীগ করি না, এখন পর্যন্ত আমি জানি আমি কেন জামাত ইসলাম করি না, এবং আমি জানি আমি কেন বিএনপি করি। সেই জায়গাতে আমি আমার দলের জায়গা থেকে আমি স্পষ্ট। এখন শুধু ডাকসু আর জাকসু নিয়ে যদি আমরা আপাতত এখানে থাকি, এখানে আমাদের এই বর্তমান রাজনীতিটা ডাকসু আর জাকসুতে এখন আটকানো না। ডাকসু আর জাকসু হচ্ছে আমাদের ন্যাশনাল রাজনীতির একটা রিফ্লেকশন, যেটা 17 বছর ধরে আসছে, এবং উই হ্যাভ সিন সার্টেন ডেভেলপমেন্টস অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন ডাকসু অ্যান্ড জাকসু। যদিও কিছু অনিয়ম আছে, কারচুপি হয়েছে, অভিযোগ আছে, এবং জাকসুর নির্বাচনের একজন কমিশনার পদত্যাগও করেছেন, তাই না? সো ওই জায়গার থেকে আমি বলতে চাচ্ছি, ওভারঅল পার্সপেক্টিভ থেকে, যে জামাত ইজ কামিং ভেরি স্ট্রংলি,
বিএনপিকে সবাই দোষারোপ করে ছোট্ট করে দিচ্ছেন। যদি বলেন। বিএনপিকে তো 5ই আগস্টের পর থেকে দোষারোপ করা হচ্ছে, বিএনপি তো কিছুই করে নাই এটা নিয়ে। ছাত্রদল কিছুই করে নাই, সব প্রাইভেট ইউনিভার্সিটি করে নিছে, এনসিপি করে নিছে। তো আমি ওই যমুনার টকশোতে বলেছিলাম যে আসলে বিএনপিকে কেন প্রতিপক্ষ বানানো হচ্ছে, এটা যেভাবে বানানো হচ্ছে এটা অনুচিত। তো এখনো সেই ট্রেন্ডটাই চলছে। হ্যাঁ, কেন চলছে পলিটিক্যালি হয়তো এখন তো সাধারণ মানুষজনও জানতে চায় মানে ছাত্র দল বা বিএনপি কি করতে চায় সেগুলো ক্লিয়ার করা দরকার। দেখেন, অনেকের ভেতরে প্রশ্ন থাকতে পারে। না, আপনার কাছে আবারও আসবো না, আমরা। আমি শেষ করিনি। বিএনপির রিফর্মের কথা বলেছে, সব কথা বলেছে। বিএনপির কথা পছন্দ হতে পারে, না হতে পারে, বাট বিএনপি হ্যাজ এক্সপ্রেসড এভরিথিং। এই সেই ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন কমিশন কিভাবে রিফর্ম করতে হবে সেটা উনি আগে দিয়ে গেছেন। 31 দফায় কিভাবে মেরামত করতে হবে সেটা দিয়ে গেছেন। ইলেকশন এই যে এখন যে ইয়ে হচ্ছে, ঐক্যমত কমিশন হচ্ছে, সেখানে বিএনপি স্ট্যান্ডস ফার্ম। কিছু কিছু জায়গায় ওনারা আমরা কম্প্রোমাইজ করেই নাই, বাট ইট শোজ দ্যাট উই হ্যাভ এ কমিটমেন্ট, ইট শোজ দ্যাট Jamaat has a commitment, it shows that all the political parties has taken it so seriously that they are committed to the promise which they are making. So it is a good progress. কিন্তু কথা হচ্ছে যে বিএনপি কি করবে না করবে, বিএনপিটা একদম স্পষ্ট। এখানে আপনি যদি বলতে চান যে ছাত্রদল হেরে গেছে মানে যে বিএনপি ইলেকশনে গুহারা হারবে, সেটাও না। আবার জামাত যে একেবারে সরকার গঠন করবে, সেটাও না। বাট ইয়েস, ইটস এ ভেরি গুড, আমি মনে করি খুব ভালো একটা অবস্থানে আছি এই জন্যে যে অ্যাটলিস্ট আমরা এখন বাংলাদেশিত্ববাদী রাজনীতিতে আছি। তবে আমাদের একটা দোষ আছে, হ্যাঁ, এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মাসল পলিটিক্স, রেটোরিক্সের পলিটিক্স, এক্সটেম্পোর পলিটিক্স, এগুলা আর চলবে না। এটা আমি আরো 3-4 বছর আগের থেকেই বলে আসছি, এগুলা আর চলবে না। অনেক ধন্যবাদ। মেধাভিত্তিক এই রাজনীতিতেই থাকতে হবে এবং আমাদেরকে এটা অ্যাডপ্ট করে নিতে হবে, আমাদেরকে এইভাবেই অগ্রসর হতে হবে। অনেক ধন্যবাদ। যেখানে আমার মনে হয়, আমি মনে করছি জামাত একটু এগিয়ে গেছে। আপনার কাছে আমরা আবার আসবো। অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন যে ডানপন্থী বা ধর্মভিত্তিক বক্তব্য না টেনে ছাত্র শিবির মধ্যপন্থী জায়গা থেকে ডাকসু নির্বাচন পরিচালনা করেছে, যেটি তাদের জয়ের পক্ষে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। তাহলে কি শিবিরের রাজনৈতিক আদর্শের সঙ্গে কি লিবারেল ডেমোক্রেটিক ধারার রাজনীতি বলা যায়? দেখেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি এটাতে আসার আগে 1 মিনিট একটু আমি এজাজ ভাইকে বলতেছি যে আমি আসলে শ্যালো ওয়ার্ডটা অফেন্সিভ অর্থে ব্যবহার করি। No, I didn't take it offensive, don't worry. I didn't take it as an offensive, but yes. মানে আমি জাস্ট এই জায়গা থেকে ব্যবহার করছি যে আর্গুমেন্টগুলো আমার কাছে একেবারেই সেন্স মেক করে না এই জায়গা থেকে। তো I came from a different perspective on a larger angle, not from Jaksu and Daksu, from a larger political aspect. তো এবার আসি যে প্রশ্নটা আপনি করছেন, সেটা হলো যে দেখেন, ছাত্র শিবির যে নির্বাচনটা করছে সেখানে কয়েকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য ছিল। একটা হলো ছাত্র শিবির যে প্যানেল দিচ্ছে, সে প্যানেলে তারা শিবিরের বাইরে থেকে লোক নিচ্ছে, যে যারা ছাত্র শিবিরের বাইরে বেশ কয়েকজন প্রার্থী সেখানে ছিল, নন মুসলিম প্রার্থী ছিল। যেহেতু শিবির আপনার ইসলাম বেসড, মুসলিম পপুলেশন বেসড, তাহলে সেখানে আপনি একজন বুদ্ধিস্টকে আপনি প্যানেলে নিলেন, দ্যাটস এ ভেরি বিগ ডিসিশন। একজন নন হিজাবি, যে ধরেন একেবারে হিজাব নিকাব পড়ে না, এরকম একজন ক্যান্ডিডেটও তাদের সাথে ছিল। তো এইটার মধ্য দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা ডেসপাইট অফ যে আমাদের সাথে অন্যদের ইডিওলজিক্যাল চিন্তার কালচারাল পার্থক্য আছে, কিন্তু আমরা তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই যে একসাথে কোএক্সিস্টেন্স এবং মিউচুয়ালি কাজ করার স্টাইল, এইটা ছাত্র শিবির একটা নতুন আইডিয়া ডেভেলপ করতেছে, যেটা ধরেন যে ছাত্র শিবিরের ব্যাপারে পপুলার পারসেপশনের মধ্যে হয়তো এটা ছিল না। এখন আপনি এইটাকে কিভাবে ডিফাইন করবেন? এটাকে আপনি লিবারাল ডেমোক্রেসি বলবেন না, আপনি ডিপেন্ডস। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখেন, তো ইসলাম তো অলওয়েজ অন্যদের সাথে কোএক্সিস্টেন্সে ছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি দেখেন যে নন মুসলিমদেরকে উনি অনার করছেন, খ্রিস্টিয়ানরা ওনার মসজিদে আইসা বৈশা কথা বলছে, ওনার মেহমান হয়ে রয়েছে। আপনার ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা ছিলেন তখন উনি জেরুজালেম পর্যন্ত গেছেন তাদের সাথে আলাপ আলোচনা করে সন্ধি চুক্তি করতে। তো রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করা এবং তাদেরকে নিয়ে একসাথে কাজ করা, এইটা একই সাথে আপনি লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও পাবেন, একই সাথে আপনি এটা ইসলামের মধ্যেও পাবেন। তো এখানে জাস্ট এই অ্যাপ্রোচটা, যে তারা এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতেছে এবং এই জিনিসটাকে তারা ইমপ্লিমেন্টেশন করতেছে, আমি মনে করি এইটা ছাত্র শিবিরের একটা বিশাল নিউ ডাইমেনশন। এই ডাইমেনশন তারা এখন অন্যান্য ক্যাম্পাসেও অ্যাপ্লাই করে কিনা এটা দেখার বিষয়।
এই ডাইমেনশন জামাত ইসলামও অ্যাডাপ্ট করে কিনা এবং জাতীয় রাজনীতিতে তারা এইভাবে গ্রেটার পপুলেশনকে অ্যাপ্রোচ করে কিনা সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে আমাকে যদি আপনি আর একটু সময় দিতে পারেন তাহলে আমি এজাজ ভাই লাস্ট পয়েন্ট একটু অ্যাড্রেস করতে চাই। জি প্লিজ বলবেন। এজাজ ভাই লাস্টে যেটা বলছে এটা খুবই ইন্টারেস্টিং। দেখেন আমাদের এখানে একটা জায়গা থেকে ফোকাস সরাইতে হবে এবং একটা জায়গায় ফিক্স করতে হবে, সেটা হলো আপনি যদি ডাকসু নির্বাচনের ভোট দেখেন, মোর দ্যান 80% ভোট কাউন্ট হয়েছে এমন একটা এনভায়রনমেন্টে যেখানে আপনার ছাত্রলীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোটে যারা ছিল তাদের অনেক ছাত্র সংগঠন এখানে নির্বাচনে নাই, কিন্তু এই অবস্থাতে 80% লোক ভোট দিতে গেছে। এটা ভেরি হাই আপনার টার্ন আউট। তার মানে হচ্ছে যে আমাদের তরুণ ছাত্র সমাজ আপনার বিয়ন্ড আওয়ামী লীগ এবং বিয়ন্ড ফ্যাসিজম তারা যাইতে ইন্টারেস্টেড, তারা এই প্রবলেম সলভ করে ফেলছে। আজকে যদি আপনি একটা ডিফারেন্ট সিনারিও দেখতেন যে না এখনো মানুষের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আছে, মাত্র 40% লোক ভোট দিতে গেছে, 60% লোক বর্জন করছে, তাহলে কিন্তু এটা একটা ডিফারেন্ট সিনারিও হইতো। তো আজকের এই সিনারিওটা আমাদেরকে আসলে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয়, যেটা এজাজ ভাই খুব সুন্দর করে বলছেন, যে আমাদের একটা বাংলাদেশপন্থী একটা বাংলাদেশি রাজনীতি করতে হবে সামনের দিনে, এবং এই রাজনীতি বিএনপিও করবে, এই রাজনীতি জামাত ইসলামও করবে। এবং দেখেন এই রাজনীতিতে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে আপনার আইকনিক ফিগার আছে তার মধ্যে সবচেয়ে বেশি রেলেভেন্ট মানুষ। উনি বাংলাদেশি জাতীয়তাবাদ টার্ম কয়েন করছেন, উনি সংবিধানে আইসা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লিখছেন, উনি সংবিধানের আপনার প্রেয়াম্বলের মধ্যে আপনার পরিবর্তন করছেন, সমাজতন্ত্রকে উনি রিডিফাইন করছেন, উনি সেকুলারিজমকে সরাইয়া দিচ্ছেন। তো এই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষের মধ্যে তাদের মুসলিম আইডেন্টিটি, এইটার মধ্য দিয়ে তার একটা সে বাংলাভাষী এবং সে মুসলমান, এই দুইটা মিলাইয়া তার কালচারাল আইডেন্টিটি, এবং এই কালচারাল আইডেন্টিটির জায়গা থেকে সে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে, সে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করবে এবং সে একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যাবে। এই অসাধারণ আকাঙ্ক্ষাটা আমি মনে করি এখন রাজনীতির সেন্টার পয়েন্ট হওয়া উচিত ফর বোথ বিএনপি এন্ড জামাত ইসলামী। অনেক ধন্যবাদ। না আমি 10 সেকেন্ডে বলতে পারবো না, একটু সময় দিতে হবে। গালিব সাহেব একেবারেই বলতে চাই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেহেতু আনছেনই, সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আমরা যেভাবে ছাত্র শিবির এবং জামায়াতকে আওয়ামী লীগের সাথে ভিতরে থেকে ধরে নিলাম আপনারা ইন্টারনালি স্যাবোটেজ করেছেন বা ইয়ে করেছেন, আমি কেন বলছি প্রকাশ্যে আসতে, কারণ আপনারা তো ইসলামী শাসনতন্ত্র, তো সেই ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত ইউ আর ইন ব্রিচ। সো ওই জায়গাটা যদি আপনারা স্পষ্ট করেন বা আপনারা যদি আরো কেয়ারফুল থাকেন, আরো ওপেন হন, সেই জায়গাটা বললে বেটার হয়।